মাসুদ কামাল, এই আওয়ামী ফ্যাসিবাদ প্রলং করার ক্ষেত্রে জামাতের ভূমিকা, রাজনৈতিক মেরুকরণ যেটা নতুন করে হচ্ছে এবং রাজপথে আন্দোলন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, এই বিষয়ে আপনি অভিমত কি? আমি আসলে বুঝি না ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা কিভাবে কি, এটা আমার কাছে ক্লিয়ার না। তবে আমি একটা কথা বলি আপনাকে, বাংলাদেশে আওয়ামী লীগের যে ফিরে আসাটা, এটা আমি ব্যক্তিগতভাবে অবধারিত মনে করি। এটা আসবেই, এটা আসবেই কেন সেটা আমি বলি আপনাকে। সেটা হলো গিয়ে কি, এবং মানে দুর্ভাগ্য যেটা, আমার যেটা মনে হয় যে আগের নেতৃত্ব নিয়েই ফিরে আসবে, এটা হলো আমার জন্য দুর্ভাগ্য ব্যক্তিগতভাবে। আগের নেতৃত্ব মানে আপনি বলছেন শেখ হাসিনাকে নিয়ে ফিরে আসবে। এটা কেন কেন যে বলি আপনাকে, আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো, আওয়ামী লীগ যখন চলে গেল না, চলে যাওয়ার পর মানে আওয়ামী লীগের নেতৃত্ব যখন চলে গেল, তখন ইউনূস সরকার দায়িত্ব নিলেন। ইউনূস সরকার একটা নির্দলীয় সরকার, আওয়ামী লীগ অনেক লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা সবাই তো বলছিল। তো সেই অবস্থায় আওয়ামী লীগ যেভাবে দেশটা চালাচ্ছিল, যদি ইউনূস সরকার তার চেয়ে ভালোভাবে দেশটা চালাতে পারত, যদি সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য এবং বিভিন্ন বিষয়ে তার চেয়ে ভালো অবস্থা থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যেত। ইউনূস সরকার সেটা পারে নাই। দ্বিতীয়ত, যদি তখন আওয়ামী লীগের ওই যারা নিজেরা জানে যে কারা কারা অপরাধী, তারাই তো ভাইগে গেছে, যারা বেসিক্যালি ভাইগে গেছে তারাই কিন্তু আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অপরাধী ছিল। তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের নিবেদিত অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো তারা চলে যাওয়ার পর বাকি যারা দেশে ছিল, তাদেরকে যদি স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ওই সরকার দিতে পারত, তাহলে কিন্তু আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতৃত্ব এই দেশে ব্যাক করার কথা স্বপ্নেও চিন্তা করতো না। কিন্তু ওই সরকার করছে কি, আওয়ামী লীগের যারা দেশে ছিল তাদের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলছে, দরের উপর রাখার ফলে ওই লোকগুলো উপায়ন্তর না দেখা তাদের উপর শরণাপন্ন হয়েছে, পালিয়ে যাওয়া লোকগুলির উপর। এই যে শরণাপন্ন হওয়াটা, এর মাধ্যমে আওয়ামী লীগের ওই নেতৃত্ব আবার ফিরে আসার একটা ভিত্তি পেয়ে গেছে। এটা হলো ইউনূস সরকারের দায়, এই জন্য আমি মনে করি পার্সোনালি। এরপরে এই সরকার আসলো, এই সরকার কিন্তু ইউনূস সরকারের ওই ভুল পলিসিটাই ফলো করতেছে, এখনো ফলো করতেছে। কিন্তু এই জায়গাটাতে আমি মনে করি, যেমন আবার ভুল পলিসি কিছু, ওই যে মনে করেন ওদেরকে দৌড়ের উপর রাখা, এটাকে যেমন চলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা, এটা যেমন কন্টিনিউ তারা করতেছে। পাশাপাশি এরাও কিন্তু দেশটাকে যে খুব ভালো চালাতে পারতেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, তারা দ্রব্যমূল্য নিয়ে কি পরিমাণ নাজেহাল। এই যে বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন বিদ্যুতের বিল নিয়ে তারা কি পরিমাণ নাজেহাল। আপনি মানুষের জনজীবনের একটা ক্ষেত্র দেখান তো, যে জায়গাটাতে এই সরকার খুব ভালো করতেছে এবং মানুষ হ্যাপি না। কিন্তু যতদিন এই আনহ্যাপিনেস চলতে থাকবে, ততদিন কিন্তু মানুষ কম্পেয়ার করার সুযোগটা পাবে। মানুষ কিন্তু কম্পেয়ার করবে যে আপনারা তো কিছুই করতে পারলেন না, ওরা তো অনেক কিছু বানাইছে, ওরা দিছে, ওরা দুঃশাসন দিছে, ওরা লুটপাট করছে, তারপরে তো ওরা কিছু করছে, আপনারা তো সেটাও করতে পারছেন না। কিন্তু আমাদের যে দুঃসহ অবস্থা, জীবনযাপন, এটা আপনি সমাধান করতে পারছেন না। এটা যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি ওই ঘরে ঘরে দুর্ঘটনা অটোমেটিক গড়ে উঠবে। হ্যাঁ, রেজাউল করিম রনি, ইউনূস সরকারের ভুল পলিসি ফলো করছে এই সরকার, মাসুদ কামাল যে দাবিটি করলেন, এবং জনজীবনের দুর্ভোগ, এটা নিয়ে আমি এর আগেই কথা বললাম। দেখেন, এখন আওয়ামী লীগ কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে না। আমি এখানে আরেকটা জিনিস হলো, বিগত সময়টা শুধুমাত্র কনস্টিটিউশনাল ছিল ইউনূসের আমলটা, তা না, এক্সট্রা কনস্টিটিউশনাল ছিল, ফলে একটু কন্ট্রাডিক্টরি মনে হইতেই পারে। কারণ অ্যাট দ্য সেম টাইম যেটা কনস্টিটিউশন 106, এটা আলোকে যেমন ছিল, আবার এক্সট্রা কনস্টিটিউশন অনেকগুলো উদ্যোগ নিতে হয়েছে, যেহেতু গণ অভ্যুত্থান ইজ দেয়ার। ফলে এইটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে দিয়ে আমরা গেছি। এরপরে যাই হোক ইলেকশনের পরে পার্লামেন্টের পরে পঞ্চদশ সংশোধনী বাতিল, এবং নতুন করে এখন একটা সাংবিধানিক পন্থায় আমরা ফিরবো। সেখানে হ্যাঁ, জিনিসপত্রের দাম এখন বর্ষাকাল ঊর্ধ্বমুখী, 70 টাকা পোয়া কালকে কাঁচামরিচ কিনলাম। জিনিসপত্রের দাম গত সপ্তাহে পেঁপে ছিল 40 টাকা, আজকে 50 টাকা। হ্যাঁ, পেঁয়াজের দাম 40 টাকা ছিল, আজকে 50 টাকা। কিন্তু এই সময় আওয়ামী লীগের আমলে কি ছিল? আওয়ামী লীগের আমলে পেঁয়াজ, এই কাঁচামরিচ এই বর্ষাকালে এরকম আমরা দেখছি কত 400 টাকা হইতে দেখছি, পেঁয়াজ 250 টাকা হইতে দেখছি। ফলে দাম ঊর্ধ্বমুখী, ডেফিনেটলি ঊর্ধ্বমুখী, এটা জনগণ কষ্ট পাচ্ছে, এটাও সত্য। কিন্তু এটা আওয়ামী লীগের তুলনায় কিছুই না।
কিন্তু ওই জায়গায় আমরা আর যাব না। ফলে আমরা বলবো, দেখেন সরকারকে বলবো ডেমোক্রেসি এবং সিন্ডিকেট একসাথে চলতে পারে না। সেটা সরকারের ভেতরে যেরকম সিন্ডিকেট চলতে পারে না, বাইরেও চলতে পারে না। বলে এখন যেহেতু আওয়ামী লীগের আজাব গজবের মধ্যে থাকলে, হ্যাঁ, আপনি যদি অলরেডি একটা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে থাকেন তখন কিন্তু তাপটাকে অত বেশি মনে হবে না। কিন্তু আপনি এসি করে যদি সবসময় থাকেন, যদি এসি নষ্ট থাকে তখন ফ্যানের বাতাসটা মনে হবে যে গরম বাতাস দেয়। যেহেতু আমরা একটা দীর্ঘ দুঃসময় থেকে একটা ডেমোক্রেটিক সরকারের মধ্যে ছিলাম, বলে এই সরকারের সময় ফ্যানের বাতাসও গরম লাগতেছে সরকারের, ফলে সরকারের প্রত্যাশা যেহেতু 1000 গুণ, হাসিনার কাছে কোনো প্রত্যাশা ছিল, বাইসা থাকাই একটা বড় প্রত্যাশা ছিল, শুক্রিয়া ছিল, বাইসা আছি, ছাত্রলীগের লোক গুলি করে মারতেছে না, হ্যাঁ, আপনার জেলে ধরে নিয়ে যাচ্ছে না ভুয়া মামলা দিয়ে, এটাই খুশি ছিল লোকজন। তো সেখানে আপনার এখন এই জিনিসপত্রের দাম, যেখানে আপনার কাঁচামরিচ গত সপ্তাহে আপনি 30 টাকা পোয়া ছিল, সেখানে এখন 70 টাকা হওয়াটা ডেফিনেটলি অনেক বেশি, অনেক বড় মনে হবে, হওয়াটা স্বাভাবিক। এবং সেইটা প্রিভেন্ট করতে হবে সরকারকে। সো প্রিভেন্ট করার জন্য যেটা বললাম যে একটা ডেমোক্রেটিক সিস্টেম, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং এট দ্য সেম টাইম সিন্ডিকেট, এটা চলে না। কিন্তু এই সিন্ডিকেট পুরোটা ভাঙার দায়, হ্যাঁ, সরকারের। কিন্তু সরকার সফল হইতে পারছে না কেন? কারণ যেটা আমি এর আগেও আপনার আলোচনা করছি বিভিন্ন জায়গায়, ক্ষমতায় বিএনপি, কিন্তু দেশ তো চালাচ্ছে মূলত আপনার জামাত এবং আওয়ামী লীগ মিলে। এই যে কামাল ভাই বললেন যে আওয়ামী লীগ, হ্যাঁ, এই যে দুর্গ করে তোলার কথা, দেখেন এখানে ডক্টর ইউনূস শুধু ভুল করছে তা না, আওয়ামী লীগের ব্যাপারে যেখানে একটা সম্মিলিত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে একটা রিকনসিলিয়েশন করেন, যারা অপরাধী তাদেরকে আপনার বিচারের আওতায় আনেন, যারা ফৌজদারি অপরাধ করে, যারা অপরাধ করে নাই তাদেরকে আপনার রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেন। কারণ ইন্টিমেট এনিমিকে আপনার তো ডিল করতে হবে, এটা তো বাংলাদেশের জনগণের পার্ট। আপনার আওয়ামী লীগ কে করে? আপনার দেখবেন যে এক ভাই এখানে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বা বিএনপি, এভাবেই তো। ফলে আপনি তো একটা ভাতৃঘাতী সংঘাতের মধ্যে দেশকে ঠেলে দিতে পারেন না, এ কথা আমি বহুবার বলছি। হ্যাঁ, এখন সেখানে আপনি কি করলেন? আপনি আওয়ামী লীগকে রক্ষার জন্য আগায় আসলেন। বিএনপির লোকজন দীর্ঘদিন নির্যাতিত, হ্যাঁ, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত। ফলে তারা সুযোগ পেয়ে যখন মামলার দিকে হাঁটলো, হ্যাঁ, সেক্ষেত্রে সমস্ত মামলা ন্যায়ানুগভাবে দেওয়া হয়েছে তা না, কারণ এটা আওয়ামী স্ট্রাকচার, আওয়ামী কোর্ট, মামলা বাণিজ্যের স্ট্রাকচারটা তো রয়ে গেছিল। ফলে সেখানে মামলা বাণিজ্য হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে উল্টাপাল্টা মামলা দেওয়া হয়েছে ইন্টারিমের আমলে, সেই দায় ইন্টারিমের আমলকে নিতে হবে। এবং আপনি তখন করলেন কি? আপনি বাড়ি বাড়ি বস্তা পাঠানো শুরু করলেন, আপনি আওয়ামী লীগকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, আপনি ক্ষমা ঘোষণা করে দিলেন, বিচারের খবর নাই, রিকনসিলিয়েশনের খবর নাই, আপনি ক্ষমা করে দেন। ফলে আপনি এই যে আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগ যেভাবে আপনার সাথে আচরণ করছে, যেভাবে জামাতকে ট্রিট করছে, জামাত, হ্যাঁ, এবং এই জোটটা আপনার 5 তারিখের পরে আওয়ামী লীগকে, মুখে তারা বলছে প্রচুর বড় বড় আওয়ামী কথাবার্তা, কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা মানে মুখে আওয়ামী বিরোধী কথাবার্তা বলছে, কিন্তু আওয়ামী প্রেম দেখানোর ক্ষেত্রে তারা সবচেয়ে অ্যাগ্রেসিভ ছিল, সব জায়গায় আটকে। যেখানে সমস্যা হয়েছে বিএনপির লোকজন ক্ষুব্ধভাবে ধরেন, হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন বিচারের জন্য গেছে, বা হ্যাঁ তার কোনোভাবে কোনো হয় সেখানে আপনার রবিনহুড হিসেবে যে হাজির হয়েছে জামাত, উদ্ধারকারী জাহাজ হিসাবে। তো ফলে এইটা করার মধ্য দিয়ে ইভেন আপনি বিভিন্ন গ্রুপ, হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বা অমুক গ্রুপ তমুক গ্রুপ, হ্যাঁ, বিভিন্ন গ্রুপগুলোতে যখন সাধারণ মানুষ, এনসিপি, গণঅভ্যুত্থানপন্থী শক্তি, হ্যাঁ, এবং বিএনপি এবং অন্যান্য দল, মানুষের ক্ষোভ ছিল সেখানে, কিন্তু তারা, হ্যাঁ, সেখানে বিএনপির এক অংশ পরে গেছে, ভাগবট করে নিয়ে গেছে প্রোটেক্ট করার জন্য। এই যে আপনি, এটা শুরু হয়েছে কি? শুরু হয়েছে এই যে আপনি ধরেন গণঅভ্যুত্থানের পরে শত শত নেতাকর্মী যে ক্যান্টনমেন্টে রইল, এটা কারা পার করে দিল, কোন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেল, সেখান থেকে শুরু হয়েছে। কিভাবে হয়েছে জিনিসটা? কারণ আপনি তো গুপ্ত অবস্থায় ওর সাথে ছিলেন, ও তো আপনাকে এতদিন প্রশ্রয় দিছে বিপদের দিনে, আজকে ও বিপদে পড়ছে। ও কেন প্রশ্রয় দিছে? ও মনে করছিল হাসিনা যে ক্র্যাকডাউন চালাইছে, জামাতের অবস্থা শেষ, এটার কোনোদিন ফেরত আসবে না, বলে ও নিয়ে নিছে। বলে গুপ্ত অবস্থায় ও নিয়ে খুশি ছিল যে যেহেতু আপনার কোনো সম্ভাবনা নেই, বলে আপনি যেহেতু জয় বাংলা কালেমা পড়া তার ধর্ম মাইনা নিছেন, সে খুশি। কিন্তু এই ঘটনা যে ঘটবে তা অনুমান করতে পারে। যখন এই ঘটনা ঘটছে, মানে গণঅভ্যুত্থান হয়ে গেছে, তখন বলছে তুমি আমার আব্বা, আমি তোমার যেরকম নিচ্ছি তুমি আমারে নাও। এখন ও করবে কি? ও তো কৃতজ্ঞতা বোধ বলে একটা ব্যাপার আছে, দীর্ঘদিন একসাথে কাজ করছে, ফ্যাসিলিটি শেয়ার করছে, ফলে ও তারা প্রোটেক্ট করতে বাধ্য হয়েছে। ফলে এই যে পেটি বুর্জা পিরিত, সেটাকে আমরা কখনো অ্যাকনোলেজ করি না, এটা আমরা বলি না। ফলে এখান থেকে আওয়ামী পুনর্বাসন যেটা বলতেছে, আওয়ামী লীগ নতুন করে ফেরত আসার কোনো সুযোগ নাই, দরকারও নাই। আওয়ামী লীগ ইজ দেয়ার, আওয়ামী লীগ ইজ দেয়ার। এবং এই পলাতক আওয়ামী লীগ, রিকনসিলিয়েশনের বিষয়টাই এখন আমি শেষ করি। ফলে এখানে যারা পালায়ে গেছে, বেশি পালায় ক্রিমিনাল গুলো, সেই পালাতক ক্রিমিনাল গুলোর প্রতি এখানে কামাল ভাই রাইট, যে এখানে যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক, তাদের ঘৃণা ছিল, আছে, এবং তারা অসহায় ফিল করে, প্রতারিত ফিল করে। বলে এখন তারা যে নতুন করে যোগাযোগের চেষ্টা করছে, সেই যোগাযোগের চেষ্টা, এবং তারা ওখানে যেহেতু তারা প্রচুর টাকা পয়সা নিয়ে পালাই গেছে, সেই টাকা পয়সাগুলো তারা এখানে খরচ করার চেষ্টা করছে, খরচ করে এখানে শান্তিপূর্ণভাবে যারা আছে আওয়ামী লীগের, তাদের জীবনকে ভালনারেবল করার একটা উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ চায় না তার নিজের সমর্থকরা এই দেশে ভালো থাকুক।
ফলে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই হুজুরকে পান দেওয়ার দরকার নেই, আপনারা এখানে একটা ডেমোক্রেটিক প্রসেস ইনিশিয়েট করেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেন, মতাদর্শের ভিত্তিতে, পলিটিক্সের ভিত্তিতে নেশনকে আর ডিভাইড করেন না, মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করেন, এবং ফৌজদারি অপরাধের বাইরে কারো কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ভিকটিম বানানো ঠিক হবে না। মাসুদ কামাল, আবার ফিরি আপনার কাছে। একজনকে নিয়ে তো রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা হলো, আপনি যদি এইবার একটু জামাত থেকে বহিষ্কৃত দলের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলেন। দেখেন, অনুষ্ঠানের শুরুতে কিন্তু আপনি দুইজনকে নিয়ে একসঙ্গে আলোচনা শুরু করছিলেন। আমি আপনাকে বললাম যে আগে একজন করে করি, তো আমরা প্রেসিডেন্টকে আলোচনা করলাম, এবং ওনাকে নিয়ে আলোচনা করতে করতে অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কিন্তু একটা সিম্বলিক ব্যাপার। সিম্বলিকটা কেন? এই যে প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা শুরু হয়েছে না, এটা খেলে আপনার অনুষ্ঠানে না, জাতীয় পর্যায়েও এটা হলো জামাতের জন্য একটা আশীর্বাদ ছিল। প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা হচ্ছে, এই চান্সে ওনাদের আলোচিত গাজী সাহেবকে নিয়ে আলোচনা কিন্তু মানুষ ভুলে গেছে, মিডিয়া থেকে আউট হয়ে গেছে। ইস্যু আইসা আর এক ইস্যুকে ঢেকে দিচ্ছে। রাইট, এটা জামাতের জন্য যে কত বড় আশীর্বাদ ছিল, এটা কিন্তু এখন আমরা টের পাচ্ছি। যেন অনুষ্ঠানেও দেখেন, আপনার অনুষ্ঠান দুইজনকে নিয়ে আলোচনা শুরু করছেন, কিন্তু একজনকে নিয়ে আলোচনা করতে করতে আলোচনা শেষ। গাজী সাহেব যে আকামটা করছেন, এই আকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। কিন্তু আমি বলি আপনাকে, গাজী সাহেবের এই ঘটনা, দেন জামাত তো একটা পলিটিক্যাল পার্টি, তাই না? এদেশে তারা এবার প্রায় 70-এর মতো সিট পেয়ে গেছে। আমি 77টাই বলি, কারণ এনসিপি জামাতেরই তো আসলে বেসিক্যালি। তো এতগুলো আসন পাইছে। আমাদের দেশে যদি আগামীতে তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে তো আপনার আমরা হিসাব অনুযায়ী বলতে পারি যে বিরোধী দলই তো ক্ষমতায় আসে সাধারণত। তার মানে যদি আসতে নাও পারে, তাহলে আসার কাছাকাছি যাবে। দেখেন, এরকম একটা সম্ভাবনাময় দল বাংলাদেশে যদি আওয়ামী লীগ না আসে আগামী নির্বাচন পর্যন্ত, সেই দলের জন্য মানে 71-এর পরে এত বড় আঘাত খুব কম আসছে, এত বড় ঝাঁকুনি তারা খুব কম খাইছে। মানুষ দেখেন, মানুষ কিভাবে ধরতেছে জিনিসটাকে। যখনই আলোচনা হচ্ছে না, এই ইস্যুটা এসে পড়তেছে যে আপনারা তো সত্যকের শাসনের কথা বলেন। আপনারা যদি এটা ধরা না পড়তো, আপনি ধরেন তো এটা হাইপোথেটিক্যালি, যদি এই ভিডিওটা ফাঁস না হতো, সিসিটিভি ভিডিওটা ফাঁস না হতো, উনি এখনো জামাতের মজলিসে শোনায় থাকতেন, উনি এখনো জামাতের নীতি নির্ধারক থাকতেন, উনি এখনো সংসদ কাঁপাইতেন জামাতের মেম্বার হিসেবে। এখন ধরা পড়ার কারণে এটা, কিন্তু আমরা আবার এটাও দেখলাম ওখানে অনেক পুরনো ভিডিও আছে, এবং খালি এক নারী না, আরো অন্য অন্য নারীও আছে। তার মানে উনি বাই নেচার, উনি চারিত্রিক ভাবে এরকম একটা লোক। সেই লোকটাকে জামাত এত কাছে থেকে চিনতে পারে নাই, অথবা চিনতে পেরে গোপন করে গেছে। কোনটা সঠিক আমি জানি না, কিন্তু হয় চিনতে পারে নাই, অথবা চিনতে পেরে গোপন করে গেছে। যদি চিনতে পেরে গোপন করে থাকে, তাহলে তো ভয়ঙ্কর অন্যায় করছে। আর যদি চিনতে না পেরে থাকে, তো জামাতের বিরাট অযোগ্যতা, তারা লুচ্চাকে চিনি না, বিরাট অযোগ্যতা। তো এখন এই দুইটার মধ্যে কোনটা? দুইটার যে কোনো একটাই জামাতের জন্য আত্মঘাতী। জামাত এই ঝাঁকুনি কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। মাঝখানে কিছুদিন আগে আমি একটা জামাতের কোন একটা লিডার, আমি চিনি না তাকে, হয়তো জামাতের পক্ষে বক্তব্য রাখছিল, সে কিন্তু বলতেছিল যে এগুলি হয়, খেয়াল আছে কিন্তু দেখছি এগুলি হয়, এগুলি ওখানে হয়েছে, এখানেও হয়, নানা রকম কথাবার্তা বলছে, আপত্তিকর কথাবার্তা বলছি। আমাদের মধ্যে এরকম হয়। এই যে উনি মামুনুল হকের সাহেবের সম্পর্কে বলতে যে উনি বলছিলেন আর কি, তো আমরাও কিন্তু দেখতেছি এগুলি হয়। মানুষও ধীরে ধীরে বিশ্বাস করতেছে ওনাদের মধ্যে এগুলি হয়। যদি ওনাদের মধ্যে এগুলি হয়, এটা কিন্তু আমরা জাতি হিসাবে, মানে আমরা বাঙালি জাতি হিসাবে, আমাদের সমাজে এগুলো হয় না। আমাদের সমাজে হয় না বলে এগুলিকে আমরা অসামাজিক কর্মকলাপ বলি। এটা এখন ওখানে একজন বলছে বিষয়টা অসামাজিক কিন্তু অনৈতিক না, কত বড় স্টুপিড। ওটা আবার জামাতে করতেছে, আরেকজন এমপি বলছে, কিন্তু আরেকজন এমপি বলছে, মানে বলছে বিষয়টা অসামাজিক কিন্তু অনৈতিক না। গুড, যদি ওনাটা হয়, আমি ধরলাম ওনার কথাই সত্য, উনি ওনার বিশ্বাস থেকে বলছেন যে অনৈতিক না কিন্তু অসামাজিক। এইটা যদি কেউ আমাদের সমাজে অসামাজিকটাই হলো ইম্পর্টেন্ট, অসামাজিকটাই অনৈতিক। আমাদের সমাজে অসামাজিক, আপনি নৈতিক কাজ করলেন কিন্তু অসামাজিক করলেন, কিন্তু এর পাবলিক নিবে না। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম রনি। আপনি যদি নৈতিক স্খলনের কারণেই কিন্তু দল থেকে বহিষ্কার করেছে, এখন দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য এখানে যে বিধান আছে 2 বছরের
আপনার ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হইতে হয়। যেহেতু এইটা দেখেন এই ঘটনাটাকে এই যে জামাতের লোক যে ন্যারেটিভ তৈরি করতেছে, দেখেন এখন পর্যন্ত জামাতের বুদ্ধিজীবীরা যাদেরকে ইয়ানতের টাকা দিয়ে জামাত পালে পুষে, হ্যাঁ, এবং নিরপেক্ষভাবে তারা সবসময় ভূমিকা পালন করে, তাদের মুখ চুপ আজকে একটা লোকও কিন্তু আগে আসতেছে না কথা বলার জন্য। আমি বরং স্বাগত জানিয়েছি তারা যে বহিষ্কার করেছে, জামাত যে বহিষ্কার করেছে শেষ পর্যন্ত নানা রকম ন্যারেটিভ তৈরি করে দেখতেছে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না, শেষ পর্যন্ত মাছ উদাম হয়ে গেছে। তো পরে এইটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং ওয়েলকাম করেছি, বলছে ভালো সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যেটা সে ভালো করেছে সেটার প্রশংসা আমরা করেছি। তো এখন সেটা আবার তারা কাটপিস ভিডিও করে প্রচার করছে, কিন্তু তাদের এই যে এত এত পালিত নিরপেক্ষ বুদ্ধিজীবী এগুলি কোথায়? তারপরে তারা বেশিরভাগই গুপ্ত অবস্থা থেকে গণঅভ্যুত্থানের পরে আবির্ভূত হয়েছে, হ্যাঁ, বেশিরভাগই। আর যেগুলো ছিল 2-4টা, হ্যাঁ, সেগুলো আপনার নানাভাবে, হ্যাঁ, আরামায়েশে আগের থেকে এস্টাবলিশমেন্টের পার্ট আকারে ছিল, এখনো বিদেশেই আছে বড় অংশ। তো বলে এইরকম একটা দল যার বুদ্ধিজীবী শ্রেণীরা যারা তাদের মতামত উৎপাদন করে, তারাও শুধু সুসময়ে তার পক্ষে দাঁড়ায়, দুঃসময়ে কিন্তু আপনি কাউরে দেখবেন না। দুঃসময়ে আসতেছে কি, এই যে ফেসলেস কতগুলো বট আইডি, বট বুদ্ধিজীবী, বট সেলিব্রিটি, রোবোটিক সেলিব্রিটি, কিন্তু রিয়েলি তাদের যে এত এত নিরপেক্ষ বুদ্ধিজীবী যারা বিভিন্ন রকম টক শোতে এসে আমাদের সাথে, হ্যাঁ, তর্ক করে, বেয়াদবি করে এবং ভুয়া ন্যারেটিভ ছড়ায়, হ্যাঁ, ট্রু ফ্যাক্টের এগেইনস্টে, তাদের কারো কিন্তু দেখা যাচ্ছে না। নৈতিক স্খলন, হ্যাঁ, এবং নৈতিক স্থলনের ব্যাপারটা এখানে চাকরি প্রার্থী ছিলেন ওই ভিকটিম নারী, তাকে ভিকটিমই বলতে হবে, কারণ উনি যে ভিকটিম এটা ক্লেম করার অবস্থা ওনার নাই, এতটাই ভিকটিম। তার বাবা পর্যন্ত সাফাই গাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ানো হচ্ছে, মানে প্রথম স্ত্রীকে দিয়ে, ভদ্রমহিলাকে দিয়ে। তো ফলে এইটা যদি আমি ধরে নিলাম পৃথিবীতে প্রেম এবং যুদ্ধে, হ্যাঁ, ন্যায় অন্যায় ধরতে হয় না, ধরে নিলাম এই কথা, তো এটা তো প্রেম এবং প্রেমে কোনো বয়স মানে না। হ্যাঁ, তো আপনার ঠিক আছে মিয়া কি বলেন কাজী, তো এখানে মিয়া বিবি রাজির ঘটনাও তো ঘটে নেই, এবং একজন বয়স্ক প্রচন্ড বয়োবৃদ্ধ লোকের সাথে একজন তরুণী মেয়ের প্রেম হইতে পারে, প্রেমের ক্ষেত্রে হইতে পারে সেটা, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা না। এই ক্ষেত্রে তো এই জায়গায় মানে প্রেমের কলেও তো আপনি পাচ্ছেন না, হ্যাঁ, এটা প্রেমের কলও না, কারণ আপনি একটা অসহায় নারী আপনার কাছে চাকরির জন্য গেছে, আর আপনি সেইটার আপনি সুযোগ নিয়েছেন। এইটা ডেফিনিটলি মানে আর জামাতের মোরালিটি আপনি যে প্রশ্ন করলেন, প্রেস রিলিজেই তারা স্পষ্ট করেছে নৈতিক স্খলন, হ্যাঁ, নৈতিক স্থলনের মাত্রাটা, মানদণ্ডটা, এইটা একটা লম্বা ডিবেটেবল ইস্যু। আমরা শোর শেষের দিকে আসি। জামাতের রাজনীতিটাই হলো, এটাকে আমি বলি স্লেভ মোরালিটি, যেটাকে বলে দাস্য নৈতিকতা, মানে এটাকে আবার বলি অন্যভাবে বলা যায় যে মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। তার কোনো প্রিন্সিপাল নাই মোরালিটির ক্ষেত্রে, হ্যাঁ, প্রিন্সিপাল নাই। সে ছলে বলে কৌশলে নিজে দখল করলে মনে করে ঠিক আছে, কিন্তু আপনি দখল করলে আপনি দখলবাজ, চাঁদাবাজ, কিন্তু সে করলে ভালো, কারণ সে মনে করে সে একটা সুপ্রিম অথরিটি, সে সুপ্রিম ট্রুথটা সে ধারণ করে। ফলে এই ধরনের ঘটনা যখন আসে, কি আপনি ওইটা বলতে চান কৃষ্ণ করলে লীলা খেলা, আপনি আমি করলে, এবং এই ধরনের ঘটনা গুরু হলো ফরাদ মজার, অর্চনা রানীর কেস থেকে ফরাদ মজার তাদের তাত্ত্বিক গুরু, বলে তাত্ত্বিক গুরু যেদিকে যাবে কর্মীরা সেদিকে যাবে। এটা মাসুদ কামাল, নৈতিক স্খলন, তার সংসদ সদস্য পদ, তার সংসদ সদস্য পদ চলে যাবে। আমি কারণটা বলি আপনাকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনার এটা খেয়াল করতে পারবেন। 1996 সালে বিএনপি থেকে 2 জন লোক ইলেক্টেড হয়েছিল, স্বপন এবং আলাউদ্দিন সাহেব। আলাউদ্দিন সাহেব রাজশাহীতে, স্বপন সিরাজগঞ্জে। বিএনপি থেকে ইলেক্টেড হওয়ার পরে যেহেতু ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, তখন তারা তো বিরোধী হয়ে গেল। এখন তারা আওয়ামী লীগে জয়েন করলো, না, তারা আওয়ামী লীগের ক্যাবিনেটে জয়েন করলো। রাইট, স্বপনকে বানালো উপমন্ত্রী, আলাউদ্দিন সাহেব খুব সম্ভবত প্রতিমন্ত্রী বানাইলো। এটা বানানোর ফলে তারা এখন বিএনপি বললো যে ওরা তো আমার এমপিকে আপনি কেন নিলেন, আপনার মন্ত্রিসভা কি হয়ে গেল? তখন আওয়ামী লীগ অজুহাত দিল যে আমরা একটা ঐক্যমত্যের সরকার করছি, সেই জন্য তাদের নিচ্ছি। তখন বিএনপি ওই 2 জনকে দল থেকে বহিষ্কার করে দিল। বিএনপি স্বপন এবং ইয়েকে বহিষ্কার করে দিল, এই আলাউদ্দিনকে যখন বহিষ্কার করে দিল, তখন কিন্তু আপনার নির্বাচন কমিশন ওই আসনটাকে, ওই 2টা আসনকে শূন্য ঘোষণা করলো। কিন্তু এবার নির্বাচন কমিশন মাসুদ বলছেন, হ্যাঁ, আমি বলি আপনাকে, উপনির্বাচন হলো, উপনির্বাচনে আলাউদ্দিন সাহেব ঠিকই জিতলো, জিতে সে আওয়ামী লীগের এমপি হলো, আওয়ামী লীগ থেকে। স্বপন সাহেব কিন্তু হেরে গেল ইলেকশনে, এবং স্বপন সাহেব এমপিত্ব গেল, মন্ত্রিত্ব গেল। এখন প্রশ্ন হলো, এই উদাহরণটা হলো, যদি দল তাকে বহিষ্কার করে দেয়, তখন তার সংসদ সদস্য পদ আলটিমেটলি থাকে না।
এক্সাম্পল একদম চমৎকার একটা example দিলাম। স্পিকারের তখন কিন্তু মতামতের তাকে- বিষয়, তখন হ্যাঁ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একটা বিষয় তো পরিষ্কার, রনিও বলতে পারেন যে নৈতিক স্খলন হইলে, নৈতিক স্খলন যখন প্রমাণিত হয় তখন মন্ত্রিত্ব থাকতে পারে না, না। না, না, even- ওটা হয় না। হ্যাঁ। তো নদীন সরল লোক জানেন আপনার মামলায় 2 বছরের সাজা হইতে হবে ভাই। ওইটা এখানে এটা ওই applicable। এখন এটা কামাল ভাই যেটা দিল উদাহরণটা, আর এইখানের যে কেসটা এটা এক না কিন্তু, কারণ এখানে হলো আপনার নৈতিক স্থলন যে হয়েছে সেটা আপনি বলে তার দল থেকে অপসারণ করলেন, কিন্তু সংসদ সদস্য হিসাবে তাকে অপসারণ করার জন্য তাকে লিগেলি তাকে তো অ্যাকিউজড হইতে হবে। লিগেলি ওই মেয়েটা যদি মামলা করতো হ্যাঁ। তাহলে এটা হইতো, যেহেতু এখানে মামলা হচ্ছে না বা লিগেলি অ্যাকিউজ করা হচ্ছে না, ফলে এখানে নির্বাচন কমিশন বা এখন স্পিকার নির্বাচন কমিশন তাকিয়ে আছে সংসদের দিকে, স্পিকার কি মতামত পাঠান। স্পিকারের কাছে যদি অভিযোগ না আসে অ্যাকর্ডিং টু ল, এখনো পর্যন্ত যে আইন আছে, এখনো নির্বাচন কমিশনের যে ল আছে, এখনো পর্যন্ত তার সংসদের পদ যাওয়ার ব্যাপারে জি। মানে কোন রকম কোন অ্যাকশন নেওয়ার না, সুযোগ, আমার মনে হয় যাবে। কারণ আমি যদি তো- অ্যাকশন ফার্দার অ্যাকশন আপনি ইনিশিয়েট করেন তখন যাবে, কিন্তু এখনো পর্যন্ত যে কন্ডিশন মাসুদ কামাল শেষ এই করেন, হ্যাঁ। লতে যাওয়ার কোনো সুযোগ আমি নেই। বললাম তো, আমি যে এক্সাম্পলটা দিলাম Okay. এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ। দল এবং তাকে বহিষ্কার আপনি মনে করার কারণে করছেন যাবে, সে বাদ হয়ে যাবে। আপনি মনে করছেন যাবে, আর হয়ে যাবে। না, এখনো পর্যন্ত যে ল, হ্যাঁ। যেহেতু ওইটা আপনার অন্যরা আওয়ামী লীগে জয়েন করে ফেলছিল এবং ওইটা একটা আপনার ওইটার লিগ্যাল ফ্লোর ক্রসিং, হ্যাঁ, floor crossing অসংখ্য ওইটা ধন্যবাদ। আইনে- শেখ হাসিনার সঙ্গে টেলি যোগাযোগের সরকার যদিও বলছে যে মানে এরকম কোনো তথ্য তার কাছে নাই, সরকারের কাছে নাই। শুনেন, সরকারের কাছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তো ওটা নিয়ে আমি কি আলোচনা করবো? ওটা নিয়ে আমি কি আলোচনা করবো? সরকার নিজেই বলতেছে আমার কাছে কোনো তথ্য নাই, তো এটা কে আবিষ্কার করলো? যে আবিষ্কার করলো তার বিরুদ্ধে মামলা করেন। এটা যিনি আবিষ্কার করছেন আপনি খোঁজ দেন যে উনি টেলিযোগাযোগ করছে, যে লোকটা প্রথম বলছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। যে সে যখন এই নিউজটা করছে সে, অথবা যদি প্রচার করে থাকে দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অপবাদ ছড়ানোর জন্য, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। দেশের দুইটা লিডিং নিউজ পেপার কিন্তু এটা নিয়ে রিপোর্ট মামলা হওয়া উচিত। আমার দেশ, একটা ভাই ডেইলি স্টার। লিডিং কি লিডিং না, এটা আমার জানার ব্যাপার না। ওনার সোর্সটা কি, ওনার কনক্রিট সোর্সটা কি? বলতে গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা ভুয়া, যাকে বলছে সে বলতেছে ভুয়া। তো আপনি বললেন কেন? আমি আপনার বিরুদ্ধে বললাম যে মাহমুদ আল ফয়সল তো রেপ করছে, ওনাকে জিজ্ঞাসা করছি, একেবারে ভাই উনি বলছে ভাই আমি করি নাই। রেফের মধ্যে ঢুকে গেলে না, না, আমি বল হ্যাঁ, কথা ঠিক কথা আছে, ঠিক আছে, যে আপনি আপনার স্বাধীনতা, যাক, রেপ বাদ দেন। আপনি কি ছিনতাই করছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম সেটা- ভাই আপনি কি ছিনতাই করছেন? সেটাও একটা খারাপ আপনি কাজ। বলেন যে ভাই আমি করি নাই, কথাটা খেয়াল করেন। Right. তখন আমি বললাম যে মাহমুদ আল ফয়সল কি ছিনতাই করেছেন? ওর কোশ্চেন মার্ক দিলাম। তবে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলেন উনি করেন নাই। Right. এটা নিউজ, নিউজ এটা বলেন আপনি। এটা লিডিং হোক আর ফিডিং হোক, এটা ফিডিং নিউজ। জি, রেজাল্ট করেন রনি। আপনি যে দুইটা পত্রিকার কথা বললেন, দুইটা পত্রিকায় দুই এক্সট্রিমের জন্য আলোচিত সমালোচিত বিখ্যাত, রাইট। এবং তারা যেটা করে তারা সাংবাদিকতার নামে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করে। সাংবাদিকতার ন্যূনতম প্রিন্সিপালের মধ্যে এটা পড়ে না যে আপনি একটা গসিপকে হ্যাঁ লিডিং নিউজ হিসাবে হাজির করবেন এবং হাজির করে আপনি জনগণকে বিভ্রান্ত করবেন। ফলে এই এবং শুধু এই দুইটা পত্রিকা না, বাংলাদেশে এখন সংবাদপত্র এবং মিডিয়ার নামে যেটা হচ্ছে, মিডিয়ার নামে জনগণকে বোকা বানানো হচ্ছে, প্রতিনিয়ত সেন্সেশন তৈরি করা হচ্ছে, তার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং জনগণকে একটা ব্যাপক ভোক্তা বানানোর জন্য তারা এই সেন্সেশনগুলো তৈরি করে। তারা যেই জিনিসটার মধ্যে নিউজ নাই, যে জিনিসটার কোনো বাস্তবতা নাই, যে জিনিসটা প্র্যাকটিক্যালি ঘটে নাই, সেটা তার কল্পনার মতো করে ফিকশন, এগুলো বেসিক্যালি স্টোরি ফিকশন, তারা ফিকশনকে নিউজ আকারে হাজির করে। তাহলে তাদের উচিত হইলো সবার গল্প উপন্যাস লেখা সাহিত্যগিরি করা, এবং তাদের একটা বড় অবশ্য ব্যবসা হইলো শিল্প সাহিত্যমূলক ব্যবসা। ফলে এই শিল্প সাহিত্যমূলক ব্যবসার জায়গা থেকে তারা সাংবাদিকতাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, খালি ন্যারেটিভ তৈরি করা। রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, সেখানে রাষ্ট্রীয় আপনার সমস্ত প্রোটোকল ছিল, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার সাথে ছিল, তার পূর্ণ প্রোটোকল ছিল। নো ওয়ে, কোনো সুযোগ নাই সেখানে থেকে শেখ হাসিনার সাথে কথা বলা, সে চাইলেও পারবেন না। কিন্তু এই সাধারণ কাণ্ডজ্ঞানের বিষয়, কিন্তু সেটাকে আপনি এমন একটা জায়গা থেকে নিয়ে আসলেন যে এই যেটা দুই পত্রিকা, দুই মেরুর, দুই চিন্তার, কিন্তু ধান্দা একই। একই কি মানে তারা হইলো যার যার আপনার এজেন্ডা অনুযায়ী কাজ করে, তাদের সাথে ফ্যাক্ট, ট্রু ফ্যাক্টের কোনো মূল্য নাই। মূল্য হলো তার ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য ফ্যাব্রিকেটেড ফলস ফ্যাক্টের এই যে রাজনীতি আমরা দীর্ঘদিন যাবত বইলে আসতেছি, এইটা বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশকে অপেশাদারিত্বের জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি রাজনৈতিক মেরুকরণ নিয়ে কথা বলতে চেয়েছিলেন, হ্যাঁ, নতুন যে মেরুকরণ, নতুন মেরুকরণের ক্ষেত্রে দেখেন আপনি এখানে এই যে জামাত, এনসিপি এবং এই জোট, তারা যে রাজনীতি করে এবং এখন তারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে,
হ্যাঁ, আপনারা দেখবেন যে জামাতের আমির সাহেব উনি বলছেন তো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্য, এই জন্য অবশ্য ওনাকে 26-এর বঙ্গবন্ধু বলা হচ্ছে। হ্যাঁ, দুর্গের কথাটা তো ধরেন ওই জায়গা থেকে আসছে। তো এখন এবং তাদের এই যে আপনার সাংসদ, এটাকে যৌনতা ও বিপ্লবের সাংসদ, হ্যাঁ, গাজী নজরুল ইসলাম, উনি কিন্তু আবার কবিতাও লেখে। হ্যাঁ, ফলে কাজী নজরুল ইসলামের দ্বারা একটা প্রভাব ওনার থাকতে পারে, কিন্তু কাজী নজরুল ইসলামের ব্যাপারে রেপ কেসের কোনো ইয়া নাই, বা এই ধরনের আপনার রেপ তো বলা যাবে না, এটা এই যে চারিত্রিক এই ধরনের আপনার এই যে আপনার কি বলবো, যে নিয়ে আলাপ করতেও মানে পাবলিক শোতে আলাপ করতেও আমাদের বিরক্ত লাগে। তো যাই হোক, এই যে আপনার এই যৌনতা ও বিপ্লবের সাংসদ গাজী নজরুল ইসলাম, হ্যাঁ, যেভাবে আপনার এই জামাতের মুখোশ উন্মোচিত করেছেন, এবং সেটা উনি গিয়েছেন এবং সেটাকে ডিফেন্ড করার জন্য জামাত একের পর এক যে ন্যারেটিভ তৈরি করছে, এবং এই মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে আবার যারা সমালোচনা করছে, তাদের যেভাবে আবার চরিত্র হরণ করার চেষ্টা করছে, এগুলো হলো খুবই ডেঞ্জারাস পলিটিক্স। এবং আমরা যে এতদিন বলতাম যে জামাতের কোনো পলিটিক্স নেই, কোনো ফ্যাক্টস তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ন্যারেটিভে, এই গাজী নজরুল ইসলাম এটা প্রমাণ করে দিয়েছেন। প্রথমে এটা হইলো যে আচ্ছা ঠিক আছে, এটা ফেক এআই ভিডিও। সেই এআই ভিডিও প্রমাণ করার জন্য তারা নিজেদের ছবি, হ্যাঁ, সেই মেয়ের পাশে বসায় তারা প্রচার করলো। হ্যাঁ, এত মেধা। তারপর যখন দেখলো না এটা হচ্ছে না ভিডিও, তখন তারা বললো যে না, এটা তো দ্বিতীয় বউ। তারপরেও যখন হচ্ছে না, তখন তারা বললো যে না, এটা তো উভয়ের সম্মতিতেই হয়েছে। তারপর যখন তারা এই ক্ষেত্রে তাদের পেড আলেমদের নামাই দিল, বলে 4 বিবাহের নিয়ম আছে, ওনার বিয়ে মাত্র 2টা হয়েছে, আরো 2টা বাকি আছে, আরো 2টা করা যাবে। তার মানে হেন কোনো বক্তব্য নাই তারা এটা। তারপরে সর্বশেষ যখন দেখবে কিছুতেই কিছু হচ্ছে না, তারপরে তারা বহিষ্কারে সিদ্ধান্ত নিল। বলে এইটা তো কোনো একটা পলিটিক্যাল পার্টির পজিশন যদি এরকম হয় যে সকালে একটা বিকালে একটা, ইলেকশনের আগের থেকে শুরু হয়েছে তাদের, বেসিক্যালি 5 তারিখের পরের থেকে তাদের মাথা বিগড়াই গেছে। হ্যাঁ, 5 তারিখের পর থেকে মাথা বিগড়াইছে কিভাবে? তারা এই প্রথম, তারা তো অলওয়েজ এন্টি ন্যাশন রাজনীতি করছে এবং ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল। এই প্রথম তারা গুপ্তভাবে, তাও কি তারা প্রকাশ্যভাবে, কিন্তু এটা জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয়নি, অতীতেও হয়নি, এবারও হয়নি, ভবিষ্যতেও হবে না। তো তারপরও তারা এটার ক্রেডিটটা, যেহেতু তারা এর বিরুদ্ধে ছিল না, অন্তত হ্যাঁ, গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে থাকার কারণে গণঅভ্যুত্থান বরং দেরিতে হয়েছে, আওয়ামী লীগের হাত শক্তিশালী হয়েছে। আপনার যখন আমরা বাংলাদেশকে বেসিক্যালি আমরা 14 ইলেকশনের পরে বাংলাদেশকে আমরা 2 ভাগে বিভক্ত করার চেষ্টা করছিলাম গণতন্ত্রের স্বার্থে, যে আপনি ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে। সেখানে আপনি যখন গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে মিশে যেয়ে থাকেন, মুখে আপনার জয় বাংলা, অন্তরে মওদুদি, তখন তো আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে আমার শক্তি বেশি খরচ হয়, সময় বেশি খরচ হয়, প্রাণ বেশি ক্ষয় হয়। ফলে আওয়ামী ফ্যাসিবাদকে প্রলং করার দায় জামাতকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।